প্রথমেই আপনাদের একটা কথা বলি, আপনারা অনেকেই আছেন যারা গল্প শুনছেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। আমাদের পাশে থাকুন এবং আরও ভালো ভালো গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল স্কেয়ার অ্যালার্ট। বিধুশেখর প্রাণপণে দরজাটা খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। জগত্তারিণী তার ঘাড় ধরে টেনে তাড়াম করে দরজার সাথে ঠুকে দিল। মাথা ফেটে গিয়ে গল গল করে রক্ত বেরিয়ে এলো। কোনো মতে দুহাতে নিজের মাথাটা চেপে ধরে আরও একবার কাতর অনুনয় করে উঠল বিধুশেখর। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। তুই আমাকে ছেড়ে দিয়েছিলি যে আমি তোকে ছাড়বো? দেখ আজ আমি তোর কি দশা করি। এবার দুহাত দিয়ে গলাটা টিপে ধরল সে। সামান্য কিছুক্ষণ একটু ছটফট করলো বিধুশেখর, তারপর আস্তে আস্তে শরীরটা নিথর হয়ে গেল। আজ আপনাদের জন্য রয়েছে দেবশ্রী ভট্টাচার্যের কলমে কালীদহের পেতনি। শুনতে থাকুন আজকের গল্প। চাপড়াদানি গ্রামে আজ তুমুল আয়োজন। বিধুশেখরের ছেলে গৌর কিশোরের বউ ভাত। খুব ধুমধাম করে সব আয়োজন হয়েছে। বিধুশেখর এই গ্রামের সবচেয়ে বিত্তশালী মানুষ। এখানকার পঞ্চায়েত প্রধান, বড় বড় নেতা মন্ত্রীদের সাথে আলাপ। তার ছেলের বিয়েতে প্রচুর আয়োজন তো হবেই। শহর থেকেও অনেক বড় বড় নেতারা নিমন্ত্রিত হয়েছেন। সকালবেলা অনেক নিয়মকানুনের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল বউ ভাতের অনুষ্ঠান। নতুন বউ সকল অতিথিদের পাতে ভাত দেবে, কিন্তু সেখানেই ঘটল বিপত্তি। নতুন বউ সকলকে ভাত বেড়ে দিল, আর সেই ভাত মুখে দেওয়া মাত্রই সকলের বমি শুরু হয়ে গেল, আর তার সাথে অসহ্য পেটের যন্ত্রণা। কেউ আর কলঘর অবধি যেতে পারছে না, পাতের মধ্যেই বমি করে ফেলছে। কেউ কেউ ওই খাবারের জায়গাতেই পেট চেপে ধরে গড়াগড়ি খাচ্ছে। বিধুশেখর দৌড়ে এলেন পাচকের কাছে। কি গো বাউন ঠাকুর, কি রান্না করলে? তোমার হাতের রান্নার এত প্রশংসা শুনেছিলাম, হ্যাঁ, আর সেই রান্না খেয়ে অতিথিদের এইরকম অবস্থা। এই কি কাণ্ড করলে বলো দেখিনি। পাচক বলরাম ঠাকুরের জগৎ জোড়া নাম। কত দূর দূর জায়গা থেকে বায়না পায় সে, আর এখানে এসে যে কি অঘটন ঘটল কিছুই বোঝা যাচ্ছে না। কেন এমন হলো হুজুর, কিছুই তো বুঝতে পারছি না। মনে হচ্ছে এই খাবার পরিবেশনের সময় কিছু একটা গন্ডগোল হয়েছে। কি এত বড় কথা? চিৎকার করে ওঠে বিধুশেখর। আজকের বউ ভাতের পরিবেশন গৌর কিশোরের নববিবাহিতা স্ত্রী নিজে করেছে। তুমি কি বলতে চাইছো? মেয়েটি আমাদের পরিবারে এসেই প্রথম দিনই আমাদের ক্ষতি করতে চাইবে? বলরাম ঠাকুর তাড়াতাড়ি জিভ কাটল। সত্যিই সে বুড়ো হয়েছে, কখন যে কি বলতে হয় সব ভুলে বসে আছে। আরে না না হুজুর, আমি অমন কথা বলতে চাইনি, আমারে মাফ করবেন। আর দেখছি আমারই হয়তো কোথাও ভুল হয়েছে বোধ হয়। রাতের রান্নাও কিছু শুরু করেছিল বলরাম ঠাকুর। চাটনিটা তো আগে থেকেই করতে হবে, না হলে তো আর ঠান্ডা হবে না। অতিথিদের পাতে তো আর গরম চাটনি দেওয়া যায় না। কথায় আছে যে ভালো রাঁধুনে সে আগে চাটনি রাঁধে, পরে শুক্তো। কিন্তু আজ নির্ঘাত কিছু একটা গন্ডগোল হয়েছে। এইসব খাবার আর রেখে লাভ নেই। আজ দুপুরের খাবার খেয়ে অতিথিদের যা অবস্থা হলো, তারপরেও যে বিধুশেখর তাকে কাজে রেখেছেন, এতেই তিনি কৃতার্থ হয়েছেন। সারা বাংলায় বলরাম ঠাকুরের হাতের রান্নার নাম আছে, কিন্তু নাম খারাপ হতে আর কতক্ষণ লাগে। কোনো মায়াদয়া না করেই বলরাম ঠাকুর সব বানানো খাবার বাইরের নর্দমায় ফেলে দিল। আবার উনুন পরিষ্কার করে আবার নতুন করে রান্নার ব্যবস্থা হলো। অবশ্য বলরাম ঠাকুর করিতকর্মা মানুষ। সন্ধে নামতে না নামতেই অনেকটা রান্না করে ফেলেন তিনি। সব রান্না গুছিয়ে রাখছে, হঠাৎ শোনে একটা হালকা নুপুরের আওয়াজ। চমকে ওঠে বলরাম ঠাকুর। এই সময় তো এখানে কারোর আসার কথা নয়।
আর যদিও বা রান্না কতদূর কি হয়েছে না হয়েছে জানতে তো বাড়ির পুরুষরা আসবে, বাড়ির মেয়ে বউরা এখানে কেন আসবে? তবে কি কেউ খাবারে কিছু মেশাতে এসেছে? নিশ্চয়ই তাই, নাহলে সকালে এমন কাণ্ড ঘটে কি করে? সে নিজে হাতে রান্না করেছে, আর সেই রান্না খেয়ে মানুষের এমন শরীর খারাপ হবে? তাও কি কখনো হয়? বিধু শেখরের অনেক গোপন শত্রু, নিশ্চয়ই তাদের মধ্যে কেউ করেছে এমন। বলরাম ঠাকুর তাড়াতাড়ি বাইরে এসে দেখল একজন মেয়ে মানুষ এক গলা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে, গা ভর্তি গয়না উঁকি দিচ্ছে শাড়ির ফাঁক দিয়ে। বলরাম ঠাকুর ঢোক গিলে বলল, কে মা আপনি এখানে এই সময়? আগে আমি এ বাড়ির বউ। একেবারে ঋণঋণে মিষ্টি স্বর। বলরাম ঠাকুর তাড়াতাড়ি জিভ কেটে জিজ্ঞেস করল, মা জননী, আপনি এখানে মানে কি 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 দরকার যদি বলেন? আসলে দিনের বেলায় ওরকম কাণ্ড হলো তো, তাই একবার দেখতে এলুম। রান্না বান্না সব ঠিক আছে তো? বলরাম ঠাকুর মনে মনে গজরাতে লাগল। এমন কথা আর অন্য কোনো বাড়িতে কোনো মেয়ে মানুষ বললে বলরাম ঠাকুর হাঁড়ি কড়াই নিয়ে এখনই রওনা দিত, কিন্তু বিধু শেখরের বাড়িতে এমন কাণ্ড করলে এ তল্লাটে আর কাজ জুটবে না। তার উপর সত্যিই সকালবেলা একটু ঝামেলাই হয়ে গেছে। এ কথা বাইরে জানাজানি হলে একটা বিশাল ঝামেলায় ফেঁসে যাবে সে। বলরাম ঠাকুর তাই সুর নরম করে বলল, মা জননী, আপনি সব দেখে নিন, নিজের চোখে সব দেখে নিন। ঘোমটা পরা সেই মহিলা হাতের চুড়ির টুংটাং বাজিয়ে একবার এই ঢাকনা খোলে, আরেকবার ওই ঢাকনা খোলে। ঢাকনা খোলার আওয়াজ শুনেই যেন মাথাটা রাগে আগুন হয়ে যাচ্ছে। আরও কতক্ষণ এখানে ঘুরঘুর করবে কে জানে। বলরাম ঠাকুর তাড়াতাড়ি বলল, হয়েছে মা জননী, সব ঠিক আছে তো? আবার একবার সেই ঋণঋণে গলা ভেসে উঠল, চাটনিটায় না কিশমিশ একটু কম কম লাগছে, আমাকে একটু কিশমিশ দিন তো, ছড়িয়ে দিচ্ছি। বলরাম ঠাকুর কিশমিশের বাটিটা এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ ওই আসলে আমি দিতে যাচ্ছিলাম, আপনি এসে বললেন তাই আর কি। তা মা আপনি নিজের হাতেই দিয়ে দেন। মেয়েটি ঘোমটার ফাঁক দিয়ে হাত বাড়িয়ে এক খাবলা কিশমিশ নিয়ে ছড়িয়ে দিল চাটনির ওপর। বউ হাতের রাতের খাওয়া দাওয়া শুরু হয়েছে। বলরাম ঠাকুর মুখ কাঁচুমাচু করে একটু এদিক ওদিক ঘুরল। সকালে যা কাণ্ড হলো তারপর তো আর বুক ফুলিয়ে ঘোরা যায় না, তবে সে কিছুক্ষণের ব্যাপার। কাতলা মাছের কালিয়া পাতে পড়তেই বাউন ঠাকুরের প্রশংসা শুরু হলো। আর পাতে মাংস পড়ার পর তো আর কথাই নেই। এবার আসছে চাটনি, টমেটো, খেজুর আর কিশমিশের একেবারে মাখো মাখো লাল টকটকে আঠার মতো চাটনি। বলরাম ঠাকুর একপাশে দাঁড়িয়ে গোফে তা দেওয়া শুরু করেছে। যাক, তাহলে শেষ পর্যন্ত মানটা তার বাঁচল। সকালে যে কাণ্ডটা হলো তারপর তো আর কারোর কাছে মুখ দেখানোর জো ছিল না। কিন্তু না, শেষ পর্যন্ত বলরাম ঠাকুরের মুখের হাসিটা আর থাকল না। চাটনিতে আঙুল ডুবিয়ে মুখে তোলা মাত্র সকলের শরীর যেন নীল হয়ে গেল। সেদিন প্রথম পাতে প্রায় 60 জন খেতে বসেছিল। একসাথে তাদের প্রত্যেকের নীল নিথর দেহ ধপ করে পড়ে গেল মাটিতে। বিবাহ মণ্ডপের সানাই আলো, মহিলাদের হাসি হুল্লোড় সব এক নিমেষে যেন নিভে গেল। বিধু শেখর চিৎকার করে উঠলেন, কোথায় গেল সেই হারামজাদা বাউল? ওকে বাইরের মণ্ডপের সামনে বেঁধে রাখো, আর পুলিশে খবর দাও। একটু থেমে আবার যোগ করলেন, পুলিশ কি করবে? পুলিশ আসার আগে আমি ওকে জুতো মেরে ওর চামড়া গুটিয়ে দেব। বলরাম ঠাকুরের তখন প্রায় শেষ অবস্থা। কোনো কিছুতেই তার যেন আর কিছু যায় আসে না। সারা জীবন সে লোককে খাইয়ে আনন্দ দিয়ে এসেছে। মা অন্নপূর্ণা সাক্ষী আছেন, রান্না করে পয়সা সে কড়ায় গন্ডায় বুঝে নিয়েছে বটে, তবে রান্নাটা যখন সে করেছে তখন মন প্রাণ ঢেলে করেছে। একটুর জন্য সে কখনো কোনো কারচুপি করেনি। লোককে খাইয়ে যে কি আনন্দ সে শুধু একজন রাঁধুনিই জানে। বলরাম ঠাকুর বিধু শেখরের পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ল। তাই নিন হুজুর, মেরে চামড়া গুটিয়ে নিন।
তাতে যদি এতগুলো মানুষের বরানটা ফিরে আসে তবে তাই হোক, আমাকে আমাকে আপনি মেরেই ফেলুন। ওদিকে খাবার জায়গায় কান্নার রোল উঠেছে। এতগুলো মানুষের মৃতদেহ, তাদের আত্মীয় স্বজন প্রিয়জনেরা হাহাকার করছে সেখানে। সেই কান্নার রোল ছাপিয়ে একটা চিৎকার ভেসে এলো অন্দরমহল থেকে। বিধুশেখর চমকে উঠলেন। ওই দেখো, আবার অন্দরে কি বিপদ হলো! এত বড় মৃত্যুর তাণ্ডব দেখে সবাই ছুটে গিয়েছিল বাইরে খাবার জায়গায়। অন্দর প্রায় ফাঁকাই ছিল। এখন চিৎকার শুনে সবাই ছুটে এসে দেখে পাশের পাড়ার চৌধুরী বাড়ির বড় গিন্নি অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। একটা সুন্দর সিংহাসন করা হয়েছিল যেখানে এতক্ষণ নতুন বউ বসেছিল এক গলা ঘোমটা দিয়ে। সেই সিংহাসনটা মাটিতে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে আছে। নতুন বউ আশেপাশে কোথাও নেই। বিধুশেখর অবাক হয়ে বললেন, বৌমার আবার কি হলো? সে আবার কোথায় গেল? ততক্ষণে গাঁয়ের অন্য মেয়ে বউরা জল টল ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে এনেছে চৌধুরী গিন্নির। তিনি কোনো মতে উঠে এখন হাঁপাচ্ছেন। এখনও তার চোখ দুটো বিস্ফারিত হয়ে আছে, বুকটা একেবারে হাঁপড়ের মতো ওঠানামা করছে। হাঁপাতে হাঁপাতেই তিনি ঝনঝন করে বলে উঠলেন, কে বউ? কিসের বউ? ও একটা পেটনি। ঠাকুরপো, আপনার কোথাও একটা ভুল হয়েছে। কাকে আনতে কাকে একটা নিয়ে এসেছেন বাড়িতে। এতক্ষণ এক গলা ঘোমটা দিয়ে বসেছিল, তাই কারো চোখে পড়েনি। আমি ঘোমটা সরিয়ে মুখটা দেখতেই ওরে বাবারে, সে কি বলবো। চৌধুরী গিন্নি যা দেখেছিলেন সেই দৃশ্য কল্পনা করে বোধহয় আবার অজ্ঞান হয়ে যেতে যাচ্ছিলেন। গাঁয়ের মেয়ে বউরা কোনো রকমে তাকে ধরে সামাল দিল। বিধুশেখর রাগে গজগজ করতে করতে উঠে দাঁড়ালেন। এত সাহস তোমাদের হয় কি করে? চাপড়াদানির বিধুশেখরের পুত্রবধূর নামে তোমরা উল্টো পাল্টা কথা বলো। হ্যাঁ, পেতনি, আমার ঘরের বউ পেতনি। বিধুশেখরের চণ্ডালের মতো রাগকে সবাই ভয় করে। সবাই তাড়াতাড়ি চৌধুরী গিন্নির মুখ টিপে ধরল। কে জানি কি দেখতে কি দেখেছে। একেবারে হাতে নাতে প্রমাণ না নিয়ে বিধুশেখরের মুখের ওপর অমন কথা কেউ বলে নাকি? বিধুশেখর ধমক দিয়ে সকলকে চুপ করিয়ে দিলেন ঠিকই, কিন্তু একটা কথা তো ভেবে দেখার দরকার আছে। নতুন বউ গেল কোথায়, আর সিংহাসনখানাই বা এমন করে ভাঙল কে? চাপড়াদানি গাঁয়ের একেবারে শেষ প্রান্তে ভগা চাষির বাড়ি। বাড়ি বলতে ঠিক বাড়ি না, ওই চারটে খুঁটি পুঁতে মাথার ওপর খানিকটা খড় গুঁজে একটা মাথা গোঁজার ঠাঁই। প্রত্যেকবার বর্ষার আগে ঝড় উঠলে মাথার চালখানা উড়ে যায়। আবার চেয়ে চিনতে এদিক ওদিক থেকে পয়সা জোগাড় করে সেই ঘরের চাল বাঁধে ভগা। এর জমিতে তার জমিতে উদয়স্ত খেটে মাসের শেষে যে কটা টাকা পায় তা আগের মাসের দেনা শোধ করতেই চলে যায়। ভগবান বোধহয় ভগার কপালে সুখ শব্দটা লিখতেই ভুলে গেছে। সেদিন এক প্রবল ঝড় জলের রাত। পুরো চাপড়াদানি বোধহয় জলের তলায়। হরিমতি নদীর বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকছে। এমনই এক দুর্যোগের রাতে ভগার বউ একটা মেয়ের জন্ম দিল। এ যেন আরও এক ঘোর বিপত্তি। ভগার সেদিন দুর্ভোগের শেষ নেই। বেচারা কোন দিকটা সামলায়। ঘরের চাল উড়ে গেছে, আঁতুর ঘরের আবরু রাখা দায় হয়েছে। ওদিকে দাইমা একের পর এক ফিরিস্তি দিয়ে চলেছে, তার উপর বউটাও থেকে থেকে ব্যথায় কোকিয়ে উঠছে। দাইমা সেদিকে তাকিয়ে বলে দিল, দেখো বাবু, বাচ্চা বিয়ে দিয়েছি, কিন্তু তোমার বউয়ের অবস্থা ভালো দেখছি না। ওকে সদরে নিয়ে যাও। রাগের মাথায় ঝনঝন করে ওঠে ভগা। এই ঝড় জলের রাতে ওকে আমি এখন সদরে নিয়ে যাব কোন দিক দিয়ে শুনি? যা হোক একটা ব্যবস্থা করে দাও দিকিনি। দাই মুখ বেঁকিয়ে বলল, সে আমি কি জানি, তা সদরে যদি না নিয়ে যেতে পারো তো শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করোগে। তা শেষ পর্যন্ত তাই হলো। রাতটা কোনো মতে কাটলো কি কাটলো না, ভগার বউ চোখ বুঝল। ভগার হাজার একটা ঝামেলার মধ্যে অন্তত একটা ঝামেলা বিদায় হলো। কিন্তু যাওয়ার আগে আরও বড় একটা ঝামেলা
ভগার গলায় ঝুলিয়ে দিয়ে গেল। ভগার একমাত্র মা মরা মেয়ে জগত্তারিণী। ভগার মেয়ের এত বড় নাম কে রেখেছিল কে জানে। ভগার দ্বারা তো মনে হয় না এত বড় নাম রাখা সম্ভব বলে। তা সে যাই হোক, জগত্তারিণী একটু একটু করে বড় হতে লাগলো। তার বয়স যখন সবে মাত্র 5 বছর, তখন ভগা একদিন হঠাৎই না বলে কয়ে মরে গেল। যাওয়ার সময় তার একমাত্র পুঁজি দুর্ভাগ্যকে দিয়ে গেল জগত্তারিণীকে। একে অভাবী বাপের মা মরা মেয়ে, না বোঝার বয়স থেকেই এই নিয়ে নানা গঞ্জনা শুনে আসছে সে। গরিব অভাগা মেয়েদের একমাত্র মূলধন থাকে তার রূপ। সেদিকেও জগত্তারিণীকে মেরে রেখেছে তার ভাগ্য। সে যেমন কালো তেমনই কুৎসিত দেখতে। দাঁতগুলো ঠোঁটের আগল ভেঙে যেন বেরিয়ে আসতে চাইছে। চুলগুলো সনের নুড়ির মতো হাওয়ায় উড়ে বেড়ায়। জন্মানোর পর থেকে তা বোধহয় চিরুনি কি জিনিস জানে না কোনোদিন। মেয়েটা নির্লজ্জের মতো সারা গা ঘুরে বেড়ায়। কেউ তার দিকে ফিরেও দেখে না। এ ঘরের সামনে দিয়ে চলে যাওয়ার সময় ভেতর থেকে শোনা যায় গিন্নিমা কপালে হাত ঠেকিয়ে বলছেন, দেখো ঠাকুর, আজ মেয়েটার মুখ দেখলাম, কোনো অমঙ্গল যেন না হয়। ভগা যে মাঠে কাজ করত সেই সব মাঠ এখন কিনে নিয়েছে বিধুশেখর পোদ্দার। এই গ্রামে নতুন এসে প্রায় জাঁকিয়ে বসেছে। চাপড়াদানির অর্ধেক জমি এখন বিধুশেখরের নামে। সে মাঠে এখন চাষ করে অন্য চাষিরা। তাদেরকে জগত্তারিণী চেনে না, জগত্তারিণীকেও তারা কেউ চেনে না। মাঠের চারিদিকে কড়া পাহারা রেখেছে বিধুশেখর। ফসলের যেন কোনো ক্ষতি না হয়। শহরের দোকানে চড়া দামে এই ফসল বিক্রি হবে, আর হবে নাই বা কেন। এই ফসল ফলাতে অনেক খরচ করেছে সে। দামি বীজ লাগিয়েছে, দামি সার। একটা ফসলেও যাতে পোকা না লাগে তাই দামি ওষুধেরও ব্যবস্থা করেছে বিধুশেখর। কিন্তু এসব কথা জগত্তারিণীকে কে বোঝাবে? ভগা যখন বেঁচে ছিল সে নাচতে নাচতে এসে হাজির হতো এখানে। এখন ভগা মরে গেছে, তবু তার আশা বন্ধ হয় না। সে দুপুরের দিকে ঠিক চলে আসে, আর চাষিদের হাতে মার খেয়ে মরে। তাকে দেখলেই চাষিরা একেবারে লাঠি নিয়ে ছুটে আসে, যেন পাগলা ষাঁড় ঢুকেছে। ফসল ওঠার সময় হলো, কিন্তু এ কি বিপত্তি! এত দামি দামি সার ওষুধ ব্যবহার করার পরেও সব ফসল পোকায় কেটে দিয়েছে। শহরের দামি দোকানে ফসল ছুঁয়েও দেখবে না। বিধুশেখর মনে মনে যে হিসেব করেছিল তার ধারে কাছেও যাবে না এই ফসলের দাম। সবাই জানে বিধুশেখরের রাগ একেবারে চণ্ডালের মতো। এত বাজে ফসল ফলায় সে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠল। সব চাষিদের তলব করে জিজ্ঞাসা করল, কি ব্যাপারটা কি? এত বাজে ফসল ফললো কি করে আমাদের জমিতে? কোনো কিছুর তো অভাব রাখিনি। যখন যেটা চেয়েছ সেটা হাজির করেছি এনে। এত দামি বীজ, এত দামি সার, আর ফসলের বেলায় এই অবস্থা। এই ফসল বেচে আমার তো 1 টাকাও লাভ হবে না। এই ফসলের দাম এখন তোমাদের চাপ গিয়ে উসুল করব আমি। চাষিরা প্রমাদ গুনল। বিধুশেখরকে থামানো যে দায় হয়ে উঠেছে, এই মুহূর্তে একটাই উপায়, নিজেদের ভুলটাকে অন্যের উপর চাপিয়ে দেওয়া। বিধুশেখরের চাষিদের নেতা ছিল হারান চাষি। সে এগিয়ে এসে বলল, আগে বলছিলাম কি হুজুর, এই সব হয়েছে ওই জগত্তারিণীর জন্য। বিধুশেখর তখন নতুন এসেছে এই গ্রামে। জগত্তারিণীর জন্মবৃত্তান্ত কিছুই সে জানে না। অবাক হয়ে সে বলল, জগত্তারিণীটা আবার কে? আরে ডাইনি হুজুর, একটা আস্ত ডাইনি। এই প্রথম জগত্তারিণীর নামের আগে একখানা উপাধি জুটল। এর আগে লোকে গালমন্দ করলেও ডাইনি বলেনি কেউ। হারান চাষি প্রথম জগত্তারিণীকে ডাইনি বলল। জন্মানোর পরেই মেয়েটা তার মাকে খেয়েছে, আর 5 বছরের মধ্যে বাবাকেও। মেয়েটাকে দেখলেই আপনি বুঝবেন হুজুর, একেবারে আস্ত ডাইনি। তার যেমন রূপের ছিরি তেমন হাব ভাব। বিধুশেখর খানিকটা থমকে গেলেন। জগত্তারিণী ডাইনি তো তার সাথে ক্ষেতের ফসলের কি সম্পর্ক কে জানে। সে চিৎকার করে বলে উঠলেন, আরে সে ডাইনি হোক বা রাক্ষসী, তাতে আমার কি? আমার ক্ষেতের কি?
আমার ফসল কেন খারাপ হলো সেটা বল। উজবুক অশিক্ষিত চাষির দল। কোন সার কতটা দিতে হবে, কোন ওষুধ কতটা দিতে হবে, সেটা নির্ঘাত ঠিকঠাক খেয়াল করিসনি। একেবারে ঠিক কথা। বিধুশেখর বেশি ফলনের আশায় যে সার ব্যবহার করেছে সেই সব হারান চাষি জন্মে চোখে দেখেন। যেসব ওষুধ নিয়ে এসেছে শহর থেকে হারান চাষির দল, সেসব ওষুধের নামই শোনেনি। কিন্তু সেসব তো আর বিধুশেখরের সামনে স্বীকার করা যায় না। হারান চাষি জোর দিয়ে বলল, আরে হুজুর, আপনি জানেন না, এ মাঠে আগে ওর বাপ চাষ করতো। এ মাঠে ও আর কাউকে চাষ করতে দিতে চায় না। রোজ ভর দুপুরে মাঠের মাঝখানে এসে হাজির হয়। আমরা রোজ মেরে ধরে তাড়াই, তবু আসে। বিষাক্ত, ও চরণ বিষাক্ত। ও পা একবার যে মাটিতে পড়েছে, ওই মাটিতে আর কখনো ভালো ফসল হতেই পারে না। ঠিক তখনই অন্য দিনের মতো জগত্তারিণী নাচতে নাচতে মাঠের মাঝখানে এসে হাজির। মেয়েটাকে দেখেই বিধুশেখরের মুখ বিকৃত হয়ে গেল। একে তো এত কুৎসিত দেখতে মেয়ে, আর তার উপর আবার ডাইনি। একে দেখে না তো মমতা জাগে আর না স্নেহ। হারান চাষি একবার বিধুশেখরের বিকৃত মুখের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, দেখেন হুজুর, আপনি নিজের চোখেই দেখেন। মাঠের মাঝখানে মেয়েটা নেচে বেড়াচ্ছে, অথচ তার কোনো ছায়া পড়ছে না। বলেছিলাম না, এই মেয়েটা ডাইনি। বিধুশেখর চোখ ড্যাব ড্যাব করে দেখল, সত্যি মেয়েটার কোনো ছায়া পড়ছে না। আর যার ছায়া পড়ে না, তার শরীরে যে অপদেবতার বাস, এ কথা আর নতুন করে কাকে শেখাতে হয়। কিন্তু বিধুশেখরকে সেদিন বোধহয় শেখানোর প্রয়োজন ছিল যে এমন সূর্য এখন ঠিক মাথার ওপরে। এই অবস্থায় কারোরই ছায়া পড়ে না, তার নিজের ছায়াও পড়েনি। বিধুশেখর আবার চিৎকার করে উঠল, আরে মেয়েটা এলো কি করে আমার খেতে? ওকে তোমরা আটকালে না কেন? হারান চাষি হাঁপ ছেড়ে বাঁচল। এটা একটা দোষের কাজ বটে, তবে ততটাও নয়। অন্তত এর থেকে বাঁচার রাস্তা তো হারান চাষি আগেই তৈরি করে রেখেছে। কি যে বলেন না হুজুর, আমরা চেষ্টা করিনি বলছেন? 2 হাত দিয়ে জাপটে ধরে তুলে দূরে রেখেছি, আবার চলে এসেছে। কে আটকাবে ওই ডাইনিকে? মানুষের পক্ষে কি একটা ডাইনিকে আটকানো সম্ভব বলুন আপনি? বিধুশেখর খানিকটা ভয়ের চোখে তাকিয়ে রইল জগত্তারিণীর দিকে। সেদিনই বিধুশেখরের খেতে জগত্তারিণীর ডাইনি হওয়ার বীজ পোঁতা হয়ে গেল। খবরটা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগল না। হারান চাষি নিজেই উদ্যোগ নিয়ে নিজের মাথা থেকে বেরোনো কাল্পনিক গল্পটাকে হাওয়া দিতে দিতে সারা গ্রামে বেশ ভালো করে চাউর করে দিল। দেখা গেল এতদিন কারোরই খেয়াল হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে ব্যাপারটা আগেই সকলের ধরা উচিত ছিল। ভট্টাচাপাড়ার বুড়ি ঠান্দি বলল, একদম হক কথা বলছে হারান। মেয়েটা সেদিন আমার ঘরের দোর ধরে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। ওর চোখ ছিল আমার তুলসী গাছের দিকে। নির্ঘাত ওর বিষ নিঃশ্বাস পড়েছে গো। কি কমকমা গাছটা ছিল গো। যেই মেয়েটা দেখলো, পরদিনই গাছটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেল। কথক ঠাকুর ভোলা আবার এক পা এগিয়ে গেল। আমি ওকে কালীদহের জল থেকে উঠতে দেখেছি। ঘাটের সিঁড়িতে ওর পায়ের ছাপ পড়েছিল উল্টো। সবাই চোখ গোল গোল করে শুনল। কেউ একবারের জন্য প্রশ্ন করল না, কালীদহে গাঁয়ের মেয়েরা বউয়েরা স্নান করতে যায়, সেখানে কথক ঠাকুর কি করছিলেন? জগত্তারিণীর কপালে ডাইনি হওয়ার শেষ তিলকটা টানল রায়চৌধুরী বাড়ির ছোট বউ। একদিন জগত্তারিণী যথারীতি কালীদহের পুকুরে সাঁতরে তোলপাড় করে স্নান করে উঠে আসছিল জল থেকে, আর সেই সময় নাকি রায়চৌধুরী বাড়ির পোয়াতি ছোট বউ ঘাটে এসেছিল স্নান করতে। কি যে হয়েছিল কেউ জানে না, তবে মেয়েটা সেদিনই ঘাটের সিঁড়িতে পা পিছলে পুকুরে পড়ে যায়।
একই সাথে সন্তান আর বউকে হারিয়ে রাগে রায়চৌধুরী বাড়ির ছোট ছেলে একেবারে অন্ধ হয়ে যায়। সেদিনই গাঁয়ের বটগাছ তলায় গ্রামের মাথাদের নিয়ে আলোচনা সভা বসে। বিধুশেখর এখন প্রায় অর্ধেক গ্রামের মালিক, শহরে তার বিস্তর চেনা জানা, গাঁয়ে আবার নতুন হাসপাতাল করে দিয়েছে, তার কথাই এখন শেষ কথা। বিধুশেখর চিৎকার করে বলল, না না, আমি বুঝে পাই না যে আপনারা সবাই এতদিন মেয়েটাকে সহ্য করছেন কি করে। একটা মেয়ে দিনের পর দিন আপনাদের এত অনিষ্ট করছে, আর তাকে আপনারা এভাবে ছেড়ে রেখে দিয়েছেন। হারান চাষি এই কদিন ধরে ভেবে ভেবে অনেক কিছু মনে মনে সাজিয়ে রেখেছে। সেই প্রথম বলেছে জগত্তারিণী ডাইনি, তাই তাকে তো বেশি করে প্রমাণ জোগাড় করে রাখতেই হবে। বিধুশেখরের কথার পরেই সে উঠে দাঁড়ায়। আপনারা একবারও ভেবে দেখেছেন মেয়েটার মা মরে গেছে, বাপও মরে গেছে, তবু এতদিন ধরে বেঁচে আছে কি করে? খায় কি ও? কে খাওয়ায় ওকে? ও আসলে ডাইনি, অপদেবতারা খাওয়ায় ওই মেয়েকে। হারান বোধহয় জানে না গাঁ গ্রামে খাওয়ার অভাব বড় একটা হয় না। এর গাছের ফল পেড়ে ওর গাছের পটল ঝিঙে ছিঁড়ে নিয়ে দিব্যি একার পেট বহাল তবিয়তে চলে যায়। কিন্তু এ কথা কারোর মাথায় আসে না। নিজের চোখের সামনে কতবার মেয়েটাকে গাছের পেয়ারা ছিঁড়ে খেতে দেখেছে, সে কথা একবারের জন্যও মনে পড়ে না। রায়চৌধুরীর ছোট ছেলে এবার এগিয়ে এসে বলে, অনেক হয়েছে, আজই ওই মেয়েটার জীবনের শেষ দিন। আমার বউটাকে যে পুকুরে ফেলেও মেরেছে, সেই পুকুরে ডুবিয়েই ওকে মেরে শেষ করব। তারপর আর কি? চাঁপড়াদানি গ্রাম দেখল এক ভয়ঙ্কর নৃশংস হত্যালীলা। জগত্তারিণীকে তার চুলের মুঠি ধরে হিড় হিড় করে বের করে আনা হলো তার ভাঙা ঘর থেকে। তারপর তাকে মারতে মারতে প্রায় সারা গ্রাম ঘোরানো হলো। সারা শরীরটা তার রক্তাক্ত, হাত পা ছড়ে গিয়ে রক্ত বেরোচ্ছে। মারের চোটে বমি করে ফেলছে বেচারা, সেই শুকনো বমি আঠার মতো চিটকে আছে শরীরে, তবু নিস্তার নেই। এক একটা সময় আসে যখন মনে হয় সত্যিই একদিন মানুষ পশুই ছিল, জঙ্গলে জন্তু জানোয়ারদের সাথে বাস করত। মানুষের শরীর থেকে চুঁইয়ে পড়া রক্ত দেখতে তাই এত আনন্দ। জগত্তারিণী যত কাকুতি মিনতি করে, যত সকলের হাত পা ছাড়িয়ে পালাবার চেষ্টা করে, তত যেন অত্যাচারের মাত্রা বাড়তে থাকে। কথার খেলাপ করে না রায়চৌধুরী বাড়ির ছোট ছেলে। যে কালীদহের পুকুরে রায়চৌধুরীদের ছোট ছেলের বউ ডুবে মরেছিল, সেই কালীদহের পুকুরেই জগত্তারিণীর অচেতন রক্তাক্ত দেহটাকে ছুঁড়ে ফেলা হলো। তবে অদ্ভুত ব্যাপার হলো, জগত্তারিণীর দেহটা সেই যে ঝপাস করে জলের মধ্যে পড়ল, আর উঠল না। মরলে পরে সঙ্গে সঙ্গে না হলেও অন্তত একদিন পর শরীরটা তো ভেসে ওঠে। এক্ষেত্রে তেমন কিছুই হলো না। জগত্তারিণী তার কালো কুৎসিত শরীরটা নিয়ে চিরকালের মতো কালীদহের জলে মুখ লোকালো। অন্ধকার ঘরে বসে আছেন বিধুশেখর। মানুষের খ্যাতি সম্মান অর্জন করতে সময় লাগে, সেগুলো খোয়াতে সময় লাগে না। এই অঞ্চলে এই কদিনের মধ্যেই বিধুশেখর একটা বেশ কেউকেটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল। কিন্তু আজ সকাল থেকে যা হলো, তাতে আর এই মুখ তিনি সহজে কাউকে দেখাতে পারবেন না। সকালে নিমন্ত্রিতরা তবু প্রাণে বেঁচেছিল, কিন্তু রাতে আর সেটুকু মানও থাকলো না। তবু বাউন ঠাকুরটাকে মেরে ধরে মান ইজ্জত বাঁচানো যেত, কিন্তু চৌধুরী গিন্নি যা বললেন তারপর তো আর কোনো কথাই চলে না। বউয়ের ঘোমটা খুলতেই নাকি দেখা গেছে সে এক বিভৎস চেহারার ডাইনি। সেই মুহূর্তে বিধুশেখর হম্বিতম্বি করে চৌধুরী গিন্নিকে থামিয়ে দিয়েছিলেন বটে, কিন্তু একটা কথা তো মানতেই হবে, বউটা গেল কোথায়? আশকারা পেয়ে এখন ওই বাউন ঠাকুর বলরামও মাথা চুলকে চুলকে বলছে, অপরাধ নেবেন না হুজুর, মালকী নিজে সন্ধ্যাবেলায় রান্নার ওখানে গেছিল, চাটনিতে কিশমিশ ছড়িয়ে দিয়েছিলেন। অপরাধ নেবেন না হুজুর, মিলিয়ে দেখেন, আর কোনো রান্না খেয়ে তো কারোর কিছুই হয়নি, শুধু চাটনি খেয়েই বিপদ হলো সকলের। আপনি এবার বিবেচনা করুন হুজুর, বিবেচনা করুন।
এইসব কথা শোনার পর বিধুশেখর হয়তো তুলকালাম শুরু করত, কিন্তু করবে কোন মুখে? নতুন বউ তো ঘরে নেই। তার জন্য বানানো সিংহাসনখানা ভেঙে টুকরো টুকরো করে সে যেন কোথায় চলে গেছে। আনমনে এইসব কথা ভাবছিল বিধুশেখর। হঠাৎ মনে হলো অন্ধকার ঘরটায় কে যেন এসেছে। একটা মেয়েলি পায়ের শব্দ পেল বিধুশেখর। তাহলে কি নতুন বউ ফেরত এলো নাকি? রাগে অন্ধ হয়ে দৌড়ে দরজার কাছে গেল। এক গলা ঘোমটা দেওয়া একজন বউ মানুষ দাঁড়িয়ে রয়েছে। বিধুশেখরের এমনিতেই চণ্ডালের মতো রাগ। এই মুহূর্তে সেই রাগ যেন আরো দ্বিগুণ হয়ে গেল সামনে নতুন বউকে দেখে। কোথায় ছিলি এতক্ষণ? আমার মান সম্মান সব জলাঞ্জলি দিয়ে কোথায় ছিলি এতক্ষণ? হ্যাঁ, আর কোত্থেকে এলি? আমি বুঝতে পারছি না যে আমার এমন ভুল হলো কি করে। হ্যাঁ, তোর মতো মেয়েকে আমি আমার ছেলের বউ করে আনলাম কি করে? লোকের মান সম্মান চলে গেলে আর কি মাথা ঠিক থাকে? এখনো বোধহয় খাওয়ার জায়গায় 2-4টে লাশ পড়ে আছে। এতগুলো মৃতদেহ তুলে নিয়ে যাওয়া কি মুখের কথা? বিধুশেখর রাগের মাথায় ছুটে এলো নতুন বউয়ের চুলের মুঠি ধরবার জন্য। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে মেয়ের নাগাল পেল না বিধুশেখর। বিধুশেখর যতবার মেয়েটার দিকে দৌড়ে ধরতে যায়, মেয়েটা ততবার ভেসে ভেসে যেন পিছিয়ে যায়। একবার টাল সামলাতে না পেরে মুখ থুপড়ে মাটিতে পড়ে যায় বিধুশেখর। আর তখনই ভেসে আসে একটা গা শিরশির করা হাসি, শরীরের রক্ত এক মুহূর্তে ঠান্ডা করে দেওয়া হাসি। কিরে, আমাকে চিনতে পারছিস? আমি জগত্তারিণী। তোর বড্ড রাগ না? একবারও মনে হয় না তোর ওপরও কেউ রেগে যেতে পারে? এতটাই রেগে যেতে পারে যে তোকে মেরে কুটি কুটি করে ছুঁড়ে ফেললেও তার রাগ যাবে না। একটা দমকা হাওয়ায় জগত্তারিণীর ঘোমটা খসে গেল। ঘরে আলো নেই, কিন্তু বাইরের জানলা দিয়ে যে আবছা আলো ভেসে আসছে তাতে দেখা যাচ্ছে একটা ভয়ঙ্কর মুখ। চামড়াটা কালো হয়ে ঝুলে গেছে, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। চিনতে পারছিস আমাকে? তুই আমাকে ডাইনি বলে মেরেছিলি, তাই না? আমি পেতনি হয়ে ফিরে এসেছি। সেদিন এই গ্রামের প্রত্যেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল। আজ আমি সারাদিন ধরে মজা দেখেছি। লোকগুলো কেমন কষ্ট পেয়ে রক্ত বমি করতে করতে মরলো। আমি ভীষণ আনন্দ পেয়েছি, আরো আনন্দ পাবো। এখন আমি তোকে মারবো। বিধুশেখর চিৎকার করে হুড়মুড় করে পালাতে গেল, কিন্তু ঘরের দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল। বিধুশেখর সেই বন্ধ দরজায় ধাক্কা খেয়ে আবার ফিরে এলো। গলার স্বর পাল্টে গেছে বিধুশেখরের। বোধহয় বুঝতে পেরেছে সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর মৃত্যু। ছেড়ে দাও আমাকে, আমি বুঝতে পারিনি। কি তুই বুঝতে পারিসনি? কারোর গায়ে দুপুরে রোদের ছায়া পড়ে না, তুই বুঝতে পারিসনি? বেশ, তবে আমি তোকে এখন বোঝাবো। তুই আমাকে ডাইনি বলে পিটিয়ে মেরে ফেলেছিস। এখন আমি তোর গলা টিপে মেরে দেব। তোর ছেলের বউটাকে ওর বাড়ির পাশের জঙ্গলে ফেলে রেখে এসেছি। ও বেচারির ওপর আমার কোনো রাগ নেই। ওকে জঙ্গলে ফেলে এসেছি। ওর বাড়ির লোক আজ না হয় কাল ঠিক ওকে খুঁজে পাবে। না হলে ওকে আমি আবার বাড়ি দিয়ে আসবো। কিন্তু তোর বাড়িতে তো আমাকে আসতেই হতো। আমার জীবনটা এমনি তো লন্ডভন্ড ছিল, তার মধ্যে তুই আমার জীবনটা একদম শেষ করে দিলি। জীবনটা তো আমার এমনি আজ না হয় কাল শেষ হয়ে যেত। তুই আমাকে বড্ড কষ্ট দিয়ে মেরেছিস, এর শোধ আমি তুলবই। ইচ্ছে ছিল তুই যেমন সারা গ্রাম মারতে মারতে আমায় ঘুরিয়েছিলি,
আমি তেমন করেই তোকে ঘোরাবো, কিন্তু সেটা করলে তো সবাই জেনে যাবে আমি এখানে এসে গেছি। সেটা তো এক্ষুনি জানতে দিলে চলবে না। তাই নিজের ভাগ্যকে একটু ধন্যবাদ দে। তুই মৃত্যুটা বড্ড সহজে পেয়ে যাবি রে। আবার একটা ভয়ানক হাসি হেসে উঠল জগত্তারিণী। হাসলে যেন আরো বিভৎস লাগছে তাকে। বিধুশেখর প্রাণপণে দরজাটা খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। জগত্তারিণী তার ঘাড় ধরে টেনে দাঁড়াম করে দরজার সাথে ঠুকে দিল। মাথা ফেটে গিয়ে গল গল করে রক্ত বেরিয়ে এলো। কোনো মতে দুহাতে নিজের মাথাটা চেপে ধরে আরও একবার কাতর অনুনয় করে উঠল বিধুশেখর। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। তুই আমাকে ছেড়ে দিয়েছিলি যে আমি তোকে ছাড়বো? দেখ আজ আমি তোর কি দশা করি। এবার দুহাত দিয়ে গলাটা টিপে ধরল সে। সামান্য কিছুক্ষণ একটু ছটফট করলো বিধুশেখর, তারপর আস্তে আস্তে শরীরটা নিথর হয়ে গেল। পরদিন সকাল হতেই সকলে দেখল কালীদহের জলে উল্টো হয়ে ভাসছে বিধুশেখর। প্রথমটা এটাই রটেছিল যে এভাবে বিয়ের অনুষ্ঠানের দিন চূড়ান্তভাবে অপমানিত হয়ে নিজেই কালীদহের জলে ঝাঁপ দিয়ে মরেছে বিধুশেখর। কিন্তু তারপর তার শরীরটা তোলার পর দেখা গেল মাথাটা হাঁ হয়ে ফেটে আছে। এ কি কাণ্ড! বিধুশেখর জলে ঝাঁপ দেওয়ার আগে আবার নিজের মাথায় বাড়ি মারল নাকি? নানা রকম গুঞ্জন চলতে লাগলো বেশ কিছুদিন ধরে। তারপর আস্তে আস্তে সেই গুঞ্জন থেমেও গেল। চাপড়াদানি গ্রাম আবার চলতে লাগলো নিজের মতো। কয়েক মাস কেটে গেল। বিধুশেখরের ছেলের আসল বউ দিব্যি শ্বশুরবাড়ি করছে। লোকমুখে এটাই প্রচার হলো যে বিধুশেখরের কোনো শত্রু বোধহয় কাণ্ড ঘটিয়েছে। লোকে পথে ঘাটে হাটে মাঠে কয়েকদিন এইসব নিয়ে একটু চর্চা করলো, তারপর ভুলে গেল। এবার এক নতুন আনন্দে মেতে উঠেছে সবাই। রায়চৌধুরী বাড়ির ছোট ছেলে কাঞ্চন রায়চৌধুরী আবার বিয়ে করছে। বউটা মরল 1 বছর ঘুরতে না ঘুরতে, আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে সে। আহা, এত বড় জীবনটা পড়ে আছে তার সামনে। বউ মরেছে মরেছে, তাকে তো বাঁচতে হবে। আবার শামিয়ানা টাঙানো হলো, বিয়ে করতে যাবে কাঞ্চন। এ কি অলক্ষণে কাণ্ড! ভোরবেলা কাঞ্চনকে দই চিড়ে খাওয়াতে এসে হাত থেকে দই ভর্তি কাঁসার বাটিটা পড়ে গেল। দইয়ের মধ্যে কে একগাদা মাংসের হাড়, মাছের কাঁটা ফেলে দিয়েছে। ও মা গো, আমার কি হবে গো! কান্নার রোল উঠল বাড়িতে। তা সে যাত্রা কোনো মতে রক্ষা গেল। আবার নতুন করে সব কিছু ধুয়ে মুছে নতুন করে সব গুছিয়ে আবার দই চিঁড়ের আসর বসলো সূর্য ওঠার আগেই। বাড়িতে মেয়ে মানুষের অভাব নেই, সবাই মিলে হাতে হাতে কাজ করে উদ্ধার পাওয়া গেল। কিন্তু তারপর গায়ে হলুদের অনুষ্ঠানের সময় আরও মারাত্মক কাণ্ড। মেয়েরা গায়ে হলুদ মাখাতেই সারা শরীরটা লাল হয়ে গেল। মনে হলো যেন কাঞ্চন হলুদ নয়, রক্ত মেখেছে। গায়ে হলুদের আসরে আর্তনাদ শুরু হলো। তা সে ঘটনাও কোনো মতে চাপা দেওয়া হলো। কাঞ্চনের বুকটা কেমন ধুকপুক করতে লাগলো। যাই হোক না কেন, আগের বউটা তো মরেছিল অপঘাতে। সে আবার কোনো ব্যাগরা দিচ্ছে না তো? কেন রে ভাই, এই 1টা বছর কাঞ্চন তো সব নিয়মকানুন একেবারে পালন করেছে। শ্রাদ্ধ, শান্তি, পিণ্ডদান, ব্রাহ্মণ ভোজন, কোনটা সে করেনি? এখন যদি সে বিয়ে করতে চায় তাহলে কার কি আপত্তি থাকতে পারে? আস্তে আস্তে সন্ধে নামলো। কাঞ্চনের বন্ধুরা তাকে বেশ সুন্দর করে একেবারে নতুন বরের মতো করে সাজিয়ে দিল। কিন্তু যতই সাজাক, একেবারে শেষ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে একটু চুলটুল আঁচড়াতে হয়। ঘরে তখন কেউ ছিল না। বরকে সাজিয়ে এবার নিজেরা সাজতে গেছে। নিচে থেকে মহিলা মহলের গুঞ্জন শোনা যাচ্ছে। সকালের দুর্ঘটনাগুলো সব এখন অতীত হয়ে গেছে। সবাই আনন্দে মশগুল হয়ে গেছে। আয়নায় শেষবারের মতো নিজেকে একবার দেখে নিচ্ছিল কাঞ্চন। হঠাৎ মনে হলো আয়নায় কার যেন ছায়া পড়ল। কে এক বউ মানুষ এক গলা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। কাঞ্চন প্রথমটায় মনে করলো বোধহয় নিচে থেকে মা তাকে তাড়া দিতে কোনো মাসি বা কোনো দাসী বাঁদিকে পাঠিয়েছে।
আয়নায় নিজেকে দেখে চুলে চিরুনি চালাতে চালাতে কাঞ্চন বলল, ওহো, আরে আরে আসছি আসছি, এত তাড়া কিসের? অমনি সেই মেয়েটি খিলখিল করে হেসে উঠল। হাসি শুনে যেন তার সমস্ত শরীরটা দুলে উঠল। না না, কোনো তাড়া নেই, শেষবারের মতো সাজ বলে কথা, যত ইচ্ছে সেজে নে, আমি এখানে দাঁড়িয়ে রইলাম। চমকে উঠল কাঞ্চন। এ আবার কেমন কথা? তাদের বাড়ি বিয়ে উপলক্ষে কিছু মহিলা এসেছে বটে, মুখে কোনো কথার আগল নেই, যা খুশি বলে চলে। এদের কাজই হলো নববিবাহিত বরবউকে উত্ত্যক্ত করে একেবারে কান লাল করে দেওয়া, কিন্তু এর কথা তো ঠিক তেমনও ঠেকছে না। কাঞ্চন এবার বেশ ধমকে উঠল। হ্যাঁ, কে তুই? এই ঘরে এসেছিস কেন? আবার খিলখিল করে হেসে উঠল মেয়েটা। বারে, সেদিন তো বউ মরার দুঃখে একেবারে উথালি পাথালি করছিলি, একবার তো তোর কষ্ট দেখে আমার চোখেও জল এসে গেছিল। তা এই 1 বছরেই বুঝি সব কষ্ট সব কান্না শেষ হয়ে গেল? আবার বিয়ে করতে যাচ্ছিস, তাই তোকে দেখতে এলাম। থমকে গেল কাঞ্চন। তবে সে সকাল থেকে যা যা ভাবছিল তাই কি তবে সত্যি হলো নাকি? তার আগের বউ মাধবী মরার পরেও তার পিছু ছাড়েনি। কাঞ্চন কেমন যেন তোতলে তোতলে বলল, মাধবী, তুমি ফিরে এলে নাকি? কাঞ্চন এতক্ষণ সামনে ফিরে কথা বলছিল, এখন ভয়ের চোটে আবার আয়নার দিকে ঘুরে গেল। মাধবী আবার কে? ও, তোর আগের বউ বুঝি? না রে, সে আসেনি, আমি এসেছি রে, আমি। একটু সময় থামলো, তারপর কোত্থেকে যেন একটা দমকা হাওয়া এসে উড়িয়ে নিয়ে গেল জগত্তারিণীর ঘোমটা, আর শোনা গেল একটা কর্কশ স্বর। আমি জগত্তারিণী, চিনতে পারছিস আমাকে? তোর বউকে নাকি আমি মেরেছিলাম, সেদিন তো আমার একটা কথাও শুনিসনি। আমি দেখতে খারাপ বলে আমাকে ডাইনি বানিয়েছিলি, তাই না? দেখ, এবার আমি পেতনি হয়ে ফিরে এসেছি। বল, এবার কি করবি বল? আয়না দিয়েই কাঞ্চন দেখতে পেল একটা কদাকার বিশ্রী মুখ, কালো হয়ে চামড়া ঝুলে গেছে, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। ভয়ে চিৎকার করে কাঞ্চন পালাতে চাইল, কিন্তু আয়নার দিকে দাঁড়িয়ে থাকা প্রতিবিম্ব ঝাঁপিয়ে পড়ল কাঞ্চনের ওপর। ঝনঝন করে কাঁচ ভাঙার শব্দ হলো। বিয়েবাড়ির সানাই আনন্দ হই হুল্লোড় ছাপিয়ে কাঁচ ভাঙার ঝনঝন আওয়াজ কানে এলো সকলের। সকলে ছুটে গেল কাঞ্চনের ঘরের দিকে, কিন্তু ততক্ষণে সব শেষ। মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে কাঞ্চন। তার সারা শরীরে অসংখ্য ছোট ছোট কাঁচের টুকরো বিঁধে আছে, মুখ দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। চোখ দুটো ভয়ে বিস্ময়ে বড় হয়ে ঠিকরে যেন বেরিয়ে আসছে। এত বড় কাঁচের আয়নাটা ভাঙল কি করে? সকলে বোধহয় দাঁড়িয়ে এটাই ভাবছিল। হঠাৎ মনে হলো একটা কালো কুণ্ডলি পাকানো ধোঁয়া সকলকে ধাক্কা মেরে বেরিয়ে গেল ঘর থেকে। কাঞ্চনের মা চিৎকার করে বুক ঠুকে মাথা চাপড়ে বলে উঠল, ও মা গো, এ আবার কি সর্বনাশ হলো গো! বউটা নিজে তো মরলো, সাথে আমার বংশের প্রদীপটাকেও নিয়ে গেল। এখন আমার ছেলেটাকেও আমার থেকে কেড়ে নিয়ে গেল গো। ও মা, ও মা গো, ও গো, আমার কি হবে গো এবার? ও মা গো, এ আবার কি সর্বনাশ হলো গো! ক্রমে ক্রমে এটাই প্রচারিত হতে শুরু করলো যে মাধবী তার বরকে মেরেছে। এরপরও বেশ কিছুদিন কেটে গেল। হারান এখন ভগার সেই বাড়িটাতে থাকে। আশপাশটা বেশ সাজিয়ে গুছিয়ে নিয়েছে। ভগার সেই মাটির ভাঙা চোরা বাড়ির বদলে একখানা বেশ সুন্দর পাকা বাড়ি সকলের বেশ নজর কাড়ে। বিধুশেখরের সেই সব দামি সার বীজ কিছু সরিয়ে নিয়ে এসেছিল বোধহয়। বাড়ির সামনে কুড়িয়ে বাড়িয়ে ছড়িয়ে থাকা জায়গাটার মধ্যে কি সুন্দর ছোট্ট একটা সবজির বাগান করেছে। হারানের বউটাও বড় কাজের, সারা ঘরটা আলপনা দিয়ে কি সুন্দর সাজিয়ে রেখেছে। সবকিছু খুব সুন্দর, তবু যেন হারানের আজকাল বড় ভয় লাগে। হঠাৎ দেওয়ালে নিজের ছায়া দেখলে নিজেই চমকে ওঠে। বিধুশেখর আর কাঞ্চনের এমন হঠাৎ করে মরে যাওয়াটা সকলে স্বাভাবিকভাবে নিলেও সে নিজে যেন ভালোভাবে নিতে পারছে না।
সেদিন রাতে সবেমাত্র ক্ষেত থেকে ফিরছে হারান। বাপ যেমন হয় তেমন তো আর ছেলে হয় না সব সময়। বিধুশেখর যেমন সব সময় সবকিছু নিজের হাতের মুঠোয় রাখত, তেমন তো তার ছেলে করে না। এত জমির দেখভাল সব হারানের ওপর ছেড়ে দিয়ে সে নিশ্চিন্তে নতুন বউ নিয়ে ফুর্তি করে বেড়ায়। তাতে অবশ্য হারানের লাভ বই ক্ষতি হয় না। আগে বিধুশেখরের সময় সে না হয় খালি বীজ আর সার সরাত, এখন একেবারে কাঁচা টাকা সরায়। এমনি এমনি তো লোকের মাঠে চাষ করে এত বড় পাকা বাড়ি হয় না কারোর। তাজার বাড়ির টাকায় তার এত বাড়বাড়ন্ত, তাদের জিনিসপত্র যাতে সব ঠিকঠাক থাকে সেদিকেও নজর রাখতে হয়। তাই সব কিছু গুছিয়ে বাড়ি ফিরতে হারানের আজকাল বেশ ভালোই দেরি হয়। তার উপর বউটা গেছে বাপের বাড়ি। বাড়িতে বউ না থাকলে আর বাড়ি বাড়ি মনে হয় না। তা সে যাই হোক, হারান ঘরে এসে সবেমাত্র দৌড় লাগিয়ে ভেতরে ঢুকেছে, মনে হলো কে যেন দরজায় ঘা দিচ্ছে। হারান চমকে উঠল প্রথমটায়। আজকাল এরকম হঠাৎ কেউ ডাকলে চমকে ওঠে হারান। ধরফর করে ওঠে তার বুক। তারপর খানিকটা নিজেকে সামলে নিয়ে বলে, হ্যাঁ কে বলি, এত রাতে কে এলো? কোনো উত্তর নেই। হারান ঢোক গেলে। খড় কাটার কাটারিটা এতক্ষণ গোঁজা ছিল কোমরে। হারান ভয়ের চোটে কাঠারিটা হাতে তুলল। আবার একবার গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করল, এই কে আছিস বাইরে? এত রাতে দরজা ধাক্কাচ্ছিস কেন? এবার কে যেন মিহি রিনরিনে গলায় বলল, আমি গো আমি, দরজাটা একটু খোলো না গো। বুকের ধুকপুকানিটা কমার বদলে যেন বেড়ে গেল। এ তো মনে হচ্ছে ফুলটুসির গলা। সে আবার এখানে কি করছে? ঘরের বাইরে যাদের গলার স্বর ভালো লাগে, ঘরের মধ্যে তাদের গলার স্বর শুনলে কাঁপুনি দিয়ে জ্বর আসে। কে রে তুই? হারান আরেকবার নিশ্চিন্ত হওয়ার জন্য জিজ্ঞেস করল, ও মা, দেখো না, সেই কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কোমরটা যে ব্যথা হয়ে গেল। দরজায় ধাক্কা দিয়ে দিয়ে আমার হাতটাও ব্যথা হয়ে গেল। তাও যে একটু দরজাটা খুলে বসতে বলবে, তা না, সে কখন থেকে কে রে তুই কে রে তুই করেই যাচ্ছে। হারান আরেকবার ঢোক গিলে নিল। না, আর দরজাটা না খুলে উপায় নেই। মেয়েটা তখন বাইরে দরজার সামনে দাঁড়িয়ে থাকলে কখন আবার কার নজরে পড়ে যাবে, কথাটা পাঁচ কান হয়ে গেলে মুশকিল। তাছাড়া দুদিন হলো বাড়িতে বউ নেই, এখন যদি সাথে ফুলটুসি থাকে তো ক্ষতি কি? হারান কাটারিটা কোমরে গুঁজে তাড়াতাড়ি এসে দরজা খুলল। কিন্তু কোথায়? কেউ তো নেই এখানে। আবার হারানের বুক ধুকফুক করতে শুরু করলো। একবার উঁকি দিয়ে চারপাশটা দেখে নিল, না, কেউ নেই সেখানে। এবার আর এখানে দাঁড়িয়ে থাকার সাহস হলো না। হারান আবার ধড়াস করে দরজাটা বন্ধ করে দিল। কিন্তু আবার পেছনে ফিরতেই দরজায় ঘা পড়ল। সঙ্গে সঙ্গে হাসির আওয়াজ এলো। আরে কি হলোটা কি? দরজাটা খোলো, দাঁড়িয়ে আছি কখন থেকে। এবার আর রাগ সামলাতে পারল না হারান। তড়বড় করে খানিকটা কাঁচা খিস্তি মেরে আবার দরজা খুলল। কেউ নেই। এবার হারান চিৎকার করে উঠল, কি হলো কি? কোথায় লুকিয়েছিস রে হারামজাদি? রাতের বেলায় কি মস্করা করতে আইছিস নাকি রে? তাও কারোর সারা শব্দ পাওয়া গেল না। হারান আবার কোমরের খুঁট থেকে কাটারিটা বের করে আনলো। দেখেছিস এটা? একবারে সামনে আসবি নাকি আমাকে খুঁজে বের করতে হবে? আমি খুঁজলে কিন্তু এই কাটারিটা দিয়ে তোকে কোপাবো বলে দিলুম। হাওয়ার মধ্যে কাটারিটা কয়েক পা ঘুরিয়ে নিল বন বন করে। তাও কোনো উত্তর এলো না। চারপাশটা যেন আগের থেকেও বেশি নিস্তব্ধ। কয়েকটা ঝিঁঝি পোকা ডাকছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। হারান আবার ঘরে গিয়ে দরজা আটকে দিল। দরজাটা বন্ধ করে হারান বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তবু কোনো আওয়াজ নেই। দোনামোনা করে হারান এবার নিজের ঘরে গিয়ে কাটারিটা মাটিতে ফেলে নিজের শরীরটাকেও বিছানায় ছুঁড়ে ফেলে দিল। কয়েকটা মুহূর্ত। আবার কে যেন দরজায় ধাক্কা দিল। হারান এবার যেন আর রাগটা সামলাতে পারল না। মাটি থেকে কাটারিটা তুলে নিয়ে ছুটে গিয়ে দরজাটা খুলল। দরজাটা খুলতেই মনে হলো একটা দমকা হাওয়া তাকে ঠেলে ভেতরে ঢুকে গেল। দরজাটা দমাস করে বন্ধ হয়ে গেল। হাওয়ার তোড়ে হারান আছাড় খেয়ে পড়েছিল মাটিতে। হাতের কাটারিটা ছিটকে দূরে পড়ে গিয়েছিল। এখন একটু সামাল দিয়ে উঠতেই দেখে তার কাটারিটা একেবারে তার চোখের সামনে ঝুলছে।
মরি, আমায় ছেড়ে দে রে। হারান বোধহয় বুঝতে পেরেছে এসব কার কাণ্ড। ওই দেখ, তুই বুঝে গেলি কে এসেছে তোর কাছে, তাই কাটারিটা কি আমাকে মারবি বলে আনলি? এটা দিয়ে আমায় মারা যাবে। খিলখিল করে হেসে উঠল জগত্তারিণী। আস্তে আস্তে একটা ভয়ঙ্কর অবয়ব ফুটে উঠল। যেদিন তাকে সবাই মারতে মারতে মেরে ফেলেছিল, সেদিন তাকে ঠিক যেমন দেখতে লাগছিল, আজও ঠিক সেইভাবে এসেছে হারানের কাছে। সারা মুখে কালি ঝুলি মাখা, হাত পা কেটে ছড়ে একসা। জগত্তারিণী হাসতে হাসতে কাটারিটা প্রথমে বসিয়ে দিল নিজের একটা হাতের ওপর। কাটারিটা সেই হাত ভেদ করে চলে গেল, লাগলো না জগত্তারিণী। এবার সে আরো বিকট হাসতে হাসতে কাটারিটা বসিয়ে দিল হারানের হাতের ওপর। ব্যথায় যন্ত্রণায় চিৎকার করে উঠল সে। আমায় ছেড়ে দে মা, আমি তো তোর বাপের মতো। তোর বাপ তো আমার বন্ধু ছিল রে। আমরা তো একসাথে হাল চলতাম। জগত্তারিণী হাসতে হাসতে থমকে গেল কয়েক মুহূর্তের জন্য। সামনে সাক্ষাৎ মৃত্যুকে দেখে হারান যে এমনভাবে বদলে যাবে, সেটা বোধহয় জগত্তারিণীও ভাবতে পারেনি। কিছুক্ষণ চুপ করে থেকে আবার খিলখিল করে হেসে উঠল সে। এই আবার কেমন কথা শুনছি গো? এমন কথা তো বেঁচে থাকতে কোনোদিন শুনিনি। আজ দেখি একবারে মেয়ের জন্যে প্রেম একেবারে উতলে উঠছে। বাঁচতে চাস তুই? বাঁচতে চাস? জগত্তারিণী কথা বলতে বলতে আবার দুবার কোপ বসালো হারানের হাতের ওপর। হাতটা কনুই থেকে অর্ধেক হয়ে ঝুলছে। যন্ত্রণায় ছটফট করছে হারান। অতিরিক্ত যন্ত্রণায় বোধহয় গলা দিয়ে চিৎকারও বেরোয় না। জগত্তারিণী এবার দুহাত দিয়ে চেপে ধরল হারানের গলা। বাঁচতে চাস? ঠিক আছে, তোকে বাঁচিয়ে রাখবো। আমার বাপের বন্ধু বলে কথা, একসাথে হাল চষতিস, কত পরাণের বন্ধু ছিলি। তোকে কি আমি মারতে পারি বল? না, তোকে আমি মারবো না। এমন হাত কাটা নলো অবস্থাতেই তুই বেঁচে থাকবি। তা দেখে লোকে জানবে কোনো বৃষ্টি দেখতে মেয়েকে ডাইনি বলে পিটিয়ে মেরে ফেললে তার ফল কি হতে পারে। কিন্তু তার আগে যে তোকে একটা কাজ করতে হবে। হারানের তখন এক হাত শরীর থেকে ঝুলছে, অন্য হাত মাথায় ঠেকিয়ে ক্ষমা ভিক্ষা করছে জগত্তারিণীর কাছে। কথা প্রায় বন্ধ হয়ে গেছে। কোনো মতে হাঁপাতে হাঁপাতে হারান বলল, কি করতে হবে আমাকে? রাতের অন্ধকারে শান্তিতে ঘুমোচ্ছিল চাপড়াদানি গ্রাম। হঠাৎ কার যেন এক মারণ চিৎকারে ঘুম ভাঙল সকলের। কে যেন দুম দুম করে দরজা ধাক্কাচ্ছে সকলের ঘরে গিয়ে। কি যেন এক অজানা বিপদের আশঙ্কায় সকলে হুড়মুড় করে বেরিয়ে এলো ঘর থেকে। সে কি বিভৎস দৃশ্য! একটা হাত ঝুলছে, অন্য হাত দিয়ে অনেক কষ্টে সেই কাটা হাতটাকে শরীরের সাথে লাগিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করতে করতে হারান চাষি চিৎকার করে বলছে, শুনছো তোমরা? সেদিন আমি ভুল বলেছিলাম, জগত্তারিণী ডাইনি নয়। আমার ভুলে ক্ষেতের ফসল খারাপ হয়েছিল। একবার ওর কাছে দৌড়োয়, আবার তার কাছে দৌড়োয়, আর সকলের কাছে গিয়ে কাতর স্বরে একটাই কথা বলে, আমার ভুলে ক্ষেতের ফসল খারাপ হয়েছিল। শোনা যায় চাপড়াদানিতে নাকি এখনো একটা হাত কাটা পাগল ঘুরে বেড়ায়। আর তার সামনে কেউ গেলেই সে চিৎকার করে ভেউ ভেউ করে কেঁদে বলে, শুনছো তোমরা? সেদিন আমি ভুল বলেছিলাম, জগত্তারিণী ডাইনি ছিল না। আমার ভুলে ক্ষেতের ফসল খারাপ হয়েছিল। আজকের গল্প এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।